আমার এটা আমার এই ছোট্ট বিজনেস লাইফে থার্ড পলিটিক্যাল সিনারিও। বাংলা নিয়ে ধারণা ছিল, তৈরি হয়েছিল লম্বা সময় ধরে, বাঙালিরা কাজ করে না, বাঙালি মতলব কামচোর, শুধুমাত্র লেবার ক্লাস লোকজন এই মুর্শিদা মালদা থেকেই তারাই এক্সপোর্ট হচ্ছে ইন ভেরিয়াস। খুব বেশি এই সরকারের গুণগান গাই তো এখন যেই নতুন সরকার এবং যখনই সরকার বদলায় একটা নতুন সরকারের গুণগান গাওয়ার এবং তারা যে পদক্ষেপই নিক না কেন সেটার একটা গুণগান গাওয়ার প্রবণতা দেখা যায়। আগেরটা যেমন তুমি পারসেপশন বললে, এটাও একটা পারসেপশন আর কি। কিন্তু ওখানে লাইফস্টাইলটা এতটা মেকানাইজড যে আমি চাইলে পরেও যদি আমি মনে করি আজকে আমি 2 কাপ কফি বেশি খাবো ঋত্বিকদার সঙ্গে বসে, কাজটা একটু কম করব, এই ল্যাভিশনেসটা অ্যাফোর্ড করা সম্ভব না। এখানে আমি কখনোই বলি না যে আমি একজন রিয়েল এস্টেট ডেভেলপার, আমি লাইফস্টাইল হাউজিং করি। তো আমি যেই বাড়িটা বানাই সেটার লক্ষ্যে তার দৈনন্দিন জীবনে যে স্ট্রেস, ট্রেন, এই ভাগদৌড় এইসবের থেকে আমার তৈরি বাড়িটায় এসে সে 2 দিন অক্সিজেন নেয়, আগামী 2 মাস আবার এই ভাগদৌড়টা করার জন্য। তো এরকম মানে এই যে একটা কমিউনিটি তৈরি করা, একটা কমিউনিটি লিভিং, যেটা নাকি লোককে তার দৈনন্দিন জীবন থেকে কোথাও গিয়ে একটা খুব আনন্দ প্রদান করে। তো সেরকমই একটা স্বপ্নের বাড়ি তৈরি করা আমার কাজ। সেই জন্য আমি বলি যে আমি তো স্বপ্নের ফেরি করা। সরকারের কাজ ইমপ্লিমেন্টেশনস করা, একটা প্রপার সমাজ ব্যবস্থা তৈরি করা। ব্যবসা তো আমাদের মতন এন্টারপ্রেনিয়ারদের কাজ। তো আমি আগের সরকার, তার আগের সরকার, কখনই তো কারোর সম্বন্ধে খারাপ কিছু বলার জায়গা নেই। সরকারের কাজ, আগের সরকারে কোথাও গিয়ে তারা ফেল করেছে, এই সমাজ ব্যবস্থাটা কোথাও গিয়ে ফেল করে গেছে, মানে কাজ করার চেষ্টা করছি। তুমি কী ডিফারেন্স দেখতে পেলে? মানে এখানে প্রচুর ফ্যাক্টরি, প্রচুর লোক কাজ করে, একটা লোক 3 শিফটে কাজ করে, মানে তার ওখানে তো রাস্তার এপারে ওপারে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি থেকে বেরোচ্ছে, ওই ফ্যাক্টরিতে ঢুকে যাচ্ছে তার ডিউটি। এছাড়া কি দেখলে? এছাড়া তুমি আমি যে পাড়ায় থাকি সেখানে ধারে পাশে কী দেখছো? সেভাবে কিছু অবজার্ভ করতে পারিনি। তখন তুমি কোনো চায়ের দোকান দেখতে পেয়েছো? না, সেটা খেয়াল করলাম না, কালকে দেখে এসো। আমি সত্যি পরের দিন একটু ঘোরাঘুরি করলাম, কোনো চায়ের দোকান নেই। ইটস এ ভেরি স্মল সিগনিফিকেন্ট থিং যে লোকের কাছে না সময় নেই চায়ের দোকানে গিয়ে আড্ডা মারা। হ্যাঁ, বাঙালি ব্যবসা করে না, এটা হচ্ছে কি কোনো সময় হয়তো আজকের দিনের পৃথিবীতে যেমন হ্যাশট্যাগ ক্রিয়েট হয় কোনো একটা পার্টিকুলার জিনিস, সেটা ঠিক হোক ভুল হোক, দেখা গেল যে ঘন্টায় মধ্যে সেটা ভাইরাল হয়ে গেল, মার্কেট করা হয় ভালো কোনো একটা কথাকে। সেরকম বাঙালি ব্যবসা করে না, এটা না আমার মনে হয় এই কথাটা মার্কেটিংটা খুব ভালো হয়েছে। কেউ একটা 2টো সিরিয়ালে মুখ দেখিয়ে বুদ্ধিজীবী হয়ে গেল, তারপরে সে কি করবে জীবনে সে নিজেও জানে না, ভিক্ষে করারও তার যোগ্যতা নেই। অথচ যেই লোকটির উপরে 500 ফ্যামিলি বিগত 30 বছর ধরে লে করেছে, 500টা ফ্যামিলি, 5000 ফ্যামিলিকে যিনি সারভাইভ করান, সেরকম একটা লোক দেখা যাচ্ছে যে ব্যাকস্টেজে তার বসার জায়গা নেই। নমস্কার, ক্যান্ডিডলি ইয়োর্সের একটা সম্পূর্ণ নতুন অধ্যায় বা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এমন একটা সময় এই আড্ডাটাই বলবো, আড্ডাটা দিতে বসেছি যখন চারদিকে কিন্তু অনেক দিন বাদে বেশ একটা পজিটিভ সেন্টিমেন্ট, একটা বেশ ওই বলে না একটা আশাব্যঞ্জক বাতাবরণ, চতুর্দিকে বাতাবরণ, মানে অ্যাটলিস্ট ওই আশার এমনিতেই আশার আশ্বাসনী শক্তির ইয়ত্তা নেই বলে, তো একটা আশাতেই তো মানুষ বাঁচে। তো আশাটার একটা বিশেষ করে শিল্প, বাণিজ্য, ব্যবসা এইসব ক্ষেত্রেই একটা যেন কোথাও মনে হচ্ছে একটা বেশ নড়চড় একটা কিছু হতে পারে, একটা সম্ভাবনার দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে। আর একেবারে বলা যেতে পারে যেটাকে আমরা বলি যে স্টার্টিং ফ্রম দ্য স্ক্র্যাচ, যিনি একজন তার নিজের ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন এই বাংলায় বসে, যখন হয়তো পরিস্থিতিটা জানি না ততটা অনুকূল ছিল কিনা, বেশ এই মুহূর্তে দাঁড়িয়ে যে কজন উদীয়মান বাঙালি ব্যবসায়ীর কথা আমরা মনে করতে পারি, তাদের মধ্যে একজন শ্রী বালাজি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা এবং কর্ণধার মানব পাল। মানব, আজকে আমাদের সঙ্গে এখানে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আমি যেটা দিয়ে ভূমিকা করলাম, যে গৌরচন্দ্রিকা করলাম, সেইটাতেই ফিরে যাই যে মুহূর্তে আমরা দাঁড়িয়ে সদ্য মানে 2.5-3 মাস আগেই একটা নতুন সরকার এখানে এসছে,
চতুর্দিকে একটা কোথাও না কোথাও একটা বিশেষ করে তুমি ভালো বলতে পারবে যে তোমাদের ফ্র্যাটার্নিটিতে একটা আশার সঞ্চার হয়েছে, সম্ভাবনার জিগির করা হচ্ছে নানান মহল থেকে। তো তুমি কিভাবে দেখছো এই ট্রানজিশন অফ পাওয়ারটাকে অ্যাজ এ বিজনেসম্যান, অ্যাজ অ্যান এন্টারপ্রেনার, কী কী সম্ভাবনা খুলে যেতে পারে? এটা এখন একটা সত্যি সব থেকে মানে চর্চিত বিষয় যে এটা নতুন সরকার এসছে। তো আমি একটু ছোট্ট করে বলি এই বিষয়ে যে আমার এটা আমার এই ছোট্ট বিজনেস লাইফে থার্ড পলিটিক্যাল সিনারিও। আমি শুরু করেছিলাম তখন একদম লেফট গভর্নমেন্ট ছিল, যদিও আমি বলবো যে আমি বিন ব্লেসড, আমি বুদ্ধদেব বাবুর জামানায় ছিলাম। তো তার আগে জামানাটা আমাকে দেখতে হয়নি ব্যবসায়িকভাবে। তারপরে আমি এটা 15 বছর একটা গভর্নমেন্ট পেয়েছি একটা রিজমের, এখন আর একটা সম্পূর্ণ অন্য গভর্নমেন্ট। তো তিনটেকে এখন তো সবে শুরু হয়েছে, এই মুহূর্তে কমেন্ট করা ইজ রিয়েলি টাফ, বলবো না, উচিতই নয়, টু আর্লি, হ্যাঁ টু আর্লি। কিন্তু একটা বলেছে না যে ভাতের চালটা মা দেখে, একটা চাল দেখিবে। তো এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি, যেইটা ফিল পাচ্ছি, সেই ফিলটাতে কিন্তু এভরিথিং ইজ ভেরি পজিটিভ। কারণ যে পরিমাণ নেগেটিভ একটা এনভায়রনমেন্টে আমরা ছিলাম, তার চাইতে নেগেটিভ আর কিছু হতে পারে না। তো সব পজিটিভ, এবং সেন্টিমেন্টটা ওভারঅল মার্কেটের সেন্টিমেন্ট খুব ভালো হয়েছে। লোকজনের মধ্যে যেটা ভয়ের বাতাবরণ ছিল, আমি বলবো যে ভয় নাকি একটু স্কেপটিক্যালস, একটু অনিশ্চয়তা, সেই জায়গা থেকে হয়তো অনেকটা রিভাইভ হয়েছে, এবং সেটা ব্যবসায়িকভাবেও বুঝতে পারছি। আর সাধারণভাবে লোকের সঙ্গে ইন্টারাক্ট করলে সেটাতেও বোঝা যাচ্ছে যে কোথাও গিয়ে সকলের মধ্যে একটা আশার সঞ্চয় হয়েছে যে ভালো হবে, সব কিছু ভালো হবে। সো ইটস এ ভেরি গুড সিগন্যাল, ওভারঅল ভেরি গুড সিগন্যাল। এটা আমাদের বাংলার যে একটা পুরনো বাংলা নিয়ে ধারণা ছিল, তৈরি হয়েছিল লম্বা সময় ধরে, বাঙালিরা কাজ করে না, বাঙালি মতলব কামচোর, শুধুমাত্র লেবার ক্লাস লোকজন এই মুর্শিদা মালদা থেকেই তারাই এক্সপোর্ট হচ্ছে ইন ভেরিয়াস পার্ট অফ দ্য কান্ট্রিজ অ্যান্ড পার্ট অফ দ্য ওয়ার্ল্ডে। এর বাইরে বাঙালি কিছু সেরকম করছে না, তো ব্যবসা তো করেই না, পার্টি পলিটিক্সই বেশি হয়। সো এইগুলো থেকে বেরিয়ে আসাটা খুব দরকার। পারসেপশন প্রবলেম, যেটা একটা পারসেপশন প্রবলেম রয়েছে, সেখান থেকে বেরিয়ে আসাটা খুব দরকার। এবং এটা একটা নতুন সরকার, আশা করছি এই সরকার এই ব্যাপারটাকেই বেশি এক্সেলেট করবে, যে এই পারসেপশনটাকে পারসেপশন চেঞ্জ হলে পরে কিন্তু অনেক কিছুই নর্মালি চেঞ্জ হয়ে যাবে। আর একটা মানে যেহেতু তোমাকে একেবারে সামনের দিকে পেয়েছি বলেই জিজ্ঞেস করছি, এই যেমন পারসেপশনের কথা বললে, আর একটা পারসেপশনও আছে যেটা কিন্তু মানে বিশেষ করে যারা দোজ হু আর ফ্রম দ্য বিজনেস ফ্র্যাটার্নিটি, তাদের সম্বন্ধে বলা হয় যে সরকারই আসুক তখন এটা হতেই হয় তাদের কোনো, এটা আমি জানি, কিন্তু সাধারণ লোকের কাছে এরকম একটা পারসেপশন আছে যে বাবা এরাই তো আগের সরকারের সময় খুব বেশি এই সরকারের গুণগান গাইতো, এখন যেই নতুন সরকার, এবং যখনই সরকার বদলায় একটা নতুন সরকারের গুণগান গাওয়ার এবং তারা যে পদক্ষেপই নিক না কেন সেটার একটা গুণগান গাওয়ার প্রবণতা দেখা যায়। আগেরটা যেমন তুমি পারসেপশন বললে, এটাও একটা পারসেপশন আর কি। তো এইটাকে মানে হোয়াট উইল বি ইয়োর টেক অন দিস, এটা নিয়ে তুমি কি বলবে? মানে দেখুন, ব্যবসায়িকরা যারা ব্যবসায়ী গোষ্ঠী, ব্যবসায়ী সমাজ, তাদের না, তারা খুব একটা, তাদের সিংহাসনটা খুব কাটার হয়। তো কাটার মুকুট পরে বসে থাকে একজন ব্যবসায়ী, সে ছোট বড় সব লেভেলের একজন ব্যবসায়ী। তার উপর ভরসা করে থাকে কখনো 10টা ফ্যামিলি, কারো 10,000 ফ্যামিলি, কারো 10 লক্ষ ফ্যামিলি। কিন্তু যে চালাচ্ছে, সে যে স্টেপটাই নেয়, সেটা কিন্তু সে শুধু নিজের জন্য নেয় না, এটা মাথায় রাখতে হবে। তার সম্পূর্ণ অতগুলো লোকের কথা তাকে মাথায় রাখতে হয়। আর আমার মনে হয় না কোনো ব্যবসায়ী সে পলিটিক্যালি, তার পলিটিক্যাল চিন্তাভাবনা নিজস্ব থাকতেই পারে, সেটা সকল মানুষেরই, আমাদের দেশ, আমাদের সংবিধান সেটার অধিকার আমাদের সকলকেই দিয়েছে। এর মধ্যে খারাপও কিছু না, পলিটিক্যাল আইডিওলজিস প্রত্যেকের থাকতে পারে, কিন্তু সরাসরি পলিটিক্সের সঙ্গে কোনো ব্যবসায়ী সেভাবে জড়িত হতে চায় না বা হয় না। কিন্তু সরকার যখন আসে, যেমনি এখন যখন সরকারে এসছে, আমরা সরকারে বিভিন্ন সময় এখনকার সরকারের মন্ত্রীদের আমরা প্রথম দিন থেকে অনেক কোর্ডিয়াল দেখতে পাচ্ছি,
আমি গতকালই একটা অনুষ্ঠানে ছিলাম যেখানে ফিনান্স মিনিস্টার ছিলেন, ট্যুরিজম মিনিস্টার ছিলেন, এবং তারা খুব কোর্ডিয়ালি সবার কথা শুনছেন, সবার থেকে বোঝার চেষ্টা করছেন, এবং ফিনান্স মিনিস্টার নিজে বললেনও যে এখন আমরা সব জায়গায় যাচ্ছি, সমস্ত স্তরের লোকের কাছে যাচ্ছি, মানে আমার মতো একজন ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনিয়ারকেও সে শুনছে, সে একটা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের কথাও শুনছে, সকলের কথা শুনেই তার কাজ তো শোনা, সে না শুনলে কি করে সলিউশনটা আনবে? কেউ যদি শুনবো না ভাবতো তাহলে তার সলিউশনটাও আনতে পারবে না। তো এবং সে যখন শুনতে চাইছে, আমাদের মতো লোক তার কাছে গিয়ে শোনাতে হবে। তো এইটা তো খুব স্বাভাবিক। তো এইটা হলে পরে এর মানে এই নয় যে কেউ পলিটিক্যালি কোথাও গিয়ে, পলিটিক্স করাটা বা দেশ চালানোটা, অ্যাডমিনিস্ট্রেশন চালানোটা আমাদের কাজ। আমার একটাই আমাদের আস্ক হচ্ছে যে যেই সরকারই আসুক তার নীতি সে প্রণয়ন করুক, সেই নীতি প্রণয়ন করে সেই সমাজটাকে একটা সুন্দর সিস্টেমের মধ্যে বেঁধে রাখুক, অ্যাডমিনিস্ট্রেশনটা ভালো চলুক, ল অ্যান্ড অর্ডার প্রপার থাকুক, সকলের জন্য সমান হোক। আমরা দেশ বিদেশ ঘুরে আমার দেখুন একটা জিনিস সব জায়গা থেকে শেখা, সেটা হচ্ছে যে মানুষের সম্মান, হিউম্যান যে রিসোর্সের আছে, এইচআরকে রেসপেক্ট করা, এইটা হয়তো আমরা বাইরের দেশের যে সমাজ ব্যবস্থা তার থেকে অনেকটা পিছিয়ে। একটা ড্রাইভার আর একটা কোম্পানির মালিক দুজনেরই যে মানুষ, দুজনেরই যে ইকুয়াল রেসপেক্ট পাওয়ার যোগ্য, এই জায়গাটা কোথাও আমরা মিস করি বলেই হয়তো ডিগনিটি অফ লেবার বা ডিগনিটি অফ, একদম সেখানটা এটা তখনই হতে পারবে যখন আমাদের সমাজ ব্যবস্থাটা একটু ডিফারেন্ট হবে। তো ভালো, তো সরকার এখন সকলের সঙ্গে ইন্টারাক্ট করছে, সব স্তরের লোকের সাথে কথা বলছে, তাহলে কাউকে আলাদা করে ডিসক্রিমিনেট করছে না, গুড। কালকে আর একটা অনুষ্ঠানে বর্তমান যিনি শিল্প বাণিজ্য মন্ত্রী তাপস রায়, উনি দেখছিলাম তোমাদেরই সংস্থার একটা প্রোগ্রামে বিবিসি, উনি খুব দামি কথা বললেন, তুমি যেরকম বলেছো যে আমি নতুন, আমি জানি, সব জানি, এটা আমি ক্লেম করছি না, বরঞ্চ আপনারা আমাকে গাইড করুন, আপনারা আমাকে অ্যাডভাইস দিন যে কীভাবে আপনাদের জন্যই রাস্তাটাকে আরও মসৃণ, আরও ভালো করতে পারি ব্যবসার জন্য। এটাই তো পজিটিভ অ্যাপ্রোচ, এটাই তো পজিটিভ অ্যাপ্রোচ, যে সে যতক্ষণ কি হচ্ছে তার পক্ষে বোঝা সম্ভবই না, সেটা অনেকটা উপরে বসে আছে, তার পক্ষে বোঝার সময় না যে গ্রাউন্ড লেভেলে কী চেঞ্জেসগুলো হচ্ছে, সেই গ্রাউন্ড লেভেল চেঞ্জেসগুলোর জন্য তার সাথে ওই যে বলে না, ফ্রম দ্য হর্সেস মাউথ, যে ফেস করছে তার থেকে শোনাটা খুব দরকার। এবং তার থেকে যদি সে একবার শুনতে পারে, শোনার চেষ্টা করে, তাহলে কিন্তু ডেফিনেটলি অনেকটা সহজ হবে। তারা তো নীতি প্রণয়ন করছেন, তার তো একটা পলিসি মেকিং করছেন, সে তার পলিসি মেক করতে অনেক সুবিধা হবে। সো ইটস গুড, ভেরি গুড, ইটস এ ভেরি পজিটিভ অ্যাপ্রোচ। আর আমি একটা ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনিয়ার হিসেবে এটাই বলতে চাই যে, এবং বলছিও এবং ফিলও করছি যে এরকম একটা ফ্রেন্ডলি গভর্নমেন্ট থাকলে পরে আমাদের রাজ্য নর্মালি এখানকার লোকেরা ভালো করবে, যেটা এখন করা শুরু হয়েছে, এবং আগামী দিনে এই ভালোটা আমরা আমাদের দেশেরই বাকি যে স্টেটস আছে এবং বাকি যে সিটিসগুলো আছে তার সঙ্গে আমরা অ্যাকচুয়ালি কম্পিটিশানে পড়বো। আমরা কিন্তু এখন কম্পিটিশানেও নেই, মানে আমরা যদি বলি আমরা কম্পিটিশানে পিছিয়ে আছি, কথাটা ভুল হবে, মানে ওই লেভেলটাতেই যাই, আমরা এখন কম্পিট করার জায়গাতেই নেই। মানে দেয়ালে পিঠ থেকে যাওয়াটা এমন হয়েছে, পিঠ ঠেকতে 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 দেয়াল ক্ষয়ে গেছে, পিঠও ক্ষয়ে যাচ্ছে। সো আগে আমরা সেখান থেকে বেরিয়ে এসে কম্পিটিশনের যোগ্য হই, তো সেটা হলে পরে তারপরে কম্পিট করব। আমি আর জাস্ট কয়েকদিন আগে শুনছিলাম তুমি আর একটা অনুষ্ঠানে বলছিলে, সম্প্রতি তোমার আগেও গেছো, এই যে ইউএস ইউকে ঘুরে এলে তারপরে সুন্দর ব্যাখ্যা দিচ্ছিলে যে আমি ওখানের অনেক কিছু শেখার আছে, জানার আছে, অনেক কিছু ভালো আছে, কিন্তু কিছুদিন পর থেকে কবে দেশে ফিরবো এই একটা ছটফটানি কাজ করে, এবং কাজটা আলটিমেটলি তোমার নিজের জায়গায় হোম টার্ফে দেশেই করো। এই যে যেমন তুমি একটু আগেই বলছিলে যে ওদের থেকে আমাদের শেখার আছে ওই ডিগনিটি অফ লেবার, সবাইকে এক জায়গায় নেওয়া, কিন্তু তা সত্ত্বেও মনটা উড়ু উড়ু হয়ে যায় কবে ফিরবো এখানে। তো এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, তুমি তার ব্যাখ্যা দিয়েছিলে যে আমাদের কালচার, আমাদের যে ইমোশনাল অ্যাটাচমেন্ট, এইগুলোর টানে। তো ব্যবসার ক্ষেত্রে এইটা কতখানি জরুরি, কতখানি ইম্পর্টেন্ট, না কি এর মধ্যে কোনো একটা কোথাও না কোথাও সূক্ষ্ম একটা কনফ্লিক্টও থাকে যে আমি যদি সবসময় ওই ঘর কোনো হয়ে থাকি তাহলে ব্যবসাটা সেইভাবে বাড়বে না? তোমার ব্যাখ্যাটা কি, মানে কোন ব্যাখ্যা থেকে তুমি ওই কথাগুলো সেদিন বলছিলে? না, আমি ঘর কোনো হওয়ার কথা বলছি না, আমরা বলছি যে কোথাও গিয়ে আমরা যখন ইউরোপিয়ান আমেরিকান কান্ট্রি, আমেরিকার কালচারটা একদম আলাদা। আমি একাধিকবার আমেরিকায় গিয়ে দেখেছি, ওখানে প্রফেশনালিজমে আলটিমেট ইজ ইউএসএ।
আর ইউরোপিয়ান কান্ট্রিতে প্রফেশনালিজমের সঙ্গে সঙ্গে তাদের একটা ওই ফ্রম দ্য রয়্যাল ফ্যামিলি, ফ্রম দ্য রয়্যাল কালচার, সেই ফিলটা আছে। এবং কিন্তু সব জায়গাতেই হিউম্যান রিসোর্সকে সেখানে যথেষ্ট সম্মান দেওয়া হয়। আর যেটা আমি বোঝাতে চেয়েছি অ্যাকচুয়ালি, যে আমরা দেশের থেকে, আমাদের দেশ থেকে এখন একটা কিছুদিন আগে পর্যন্ত ছিল, কিছু বছর আগে পর্যন্ত ছিল যে লোকজন বিদেশে গিয়ে যেন লাইফস্টাইলটা অনেক ভালো, প্রচুর পয়সা আর্ন করতে পারবো, আমার জীবনটা খুব সহজ হবে এবং আমি জীবনটা খুব ল্যাভিশলি বাঁচতে পারবো, যেটা ইন্ডিয়াতে পারবো না, এই ধারণার বশবর্তী হয়ে তারা দেশ ছেড়ে দিচ্ছে। ওই অ্যামেনিটিসগুলো খুব ক্লিয়ার অ্যাট্রাক্ট করছে তাকে। কিন্তু সেটা যে একটা মরীচিকা, সেটা আমি বোঝাতে চেয়েছি যে ওখানে সব ভালো, আমি বলছি না খারাপ, কিন্তু ওখানে লাইফস্টাইলটা এতটা মেকানাইজড যে আমি চাইলে পরেও, যদি আমি মনে করি আজকে আমি 2 কাপ কফি বেশি খাবো ঋত্বিকদার সঙ্গে বসে, কাজটা একটু কম করব, এই ল্যাবিশনেসটা অ্যাফোর্ড করা সম্ভব না। ওই মেকানাইজড লাইফ ঠিক যখন শুরু হচ্ছে, রবিবার 5টার মধ্যে তোমার লাইফস্টাইল শেষ করতে হবে, বাড়ি ফিরতে হবে, কারণ তোমাকে আবার পরের দিন সকাল থেকে এই করতে হবে, এবং কোথাও লাইফে 10 মিনিট আলাদা করে স্পেস দেওয়ার স্কোপ নেই। সো একটা লোক যদি মেশিনের মতন তার লাইফটাকে লিড করে, তাহলে কোথাও গিয়ে আমার মনে হয় জীবনের শেষে যখন নাকি একটা সময় আসবে, যখন সে ক্যালকুলেশন, অ্যাকচুয়াল লাইফের ব্যালেন্স শিট বানাবে, তখন দেখবে যে লাইফের গোল্ডেন পিরিয়ডে সেই গোল্ডেন মুমেন্টসগুলোকে কখনো এনজয় করতে পারেনি। তো ওটাও দরকার, ইকুয়ালি তো দরকার। হ্যাঁ, তো সেটার জন্য ইন্ডিয়া ছাড়ার কোনো প্রয়োজন নেই আজকের দিনে। ভারতবর্ষে বসেই সে ব্যবসায়ী, সে গ্লোবাল করতেই পারে, আজকের দিনে তো গ্লোবাল মার্কেট, সে বিদেশে গিয়ে কাজ করতে পারে, চাকরি করতে পারে, ব্যবসা করতে পারে। চাকরি করলে হয়তো সবসময় সম্ভব হবে না, কিন্তু ব্যবসা করলে অবশ্যই সম্ভব। জিওগ্রাফি ইজ হিস্ট্রি নাও। হ্যাঁ, কারণ আমরা যে কালচার থেকে বিলং করি, আমি রবীন্দ্রসঙ্গীত গাইবো, আমার আজকে মনে হচ্ছে ক্যালকাটা রবীন্দ্র নজরুল সন্ধ্যা আছে, সেটা সোমবার দিন সন্ধ্যেবেলায় সম্ভব না, ওখানে কেউ করতে, আমার সোমবার দিন সন্ধ্যাবেলা রবীন্দ্র নজরুল সন্ধ্যা আমি যাব। ঠিকই, ওদের রবীন্দ্র জয়ন্তী, দুর্গাপুজো সবই উইকেন্ড বেছে বেছে করতে হয়। হ্যাঁ, দিনটা আসলে যেদিন কোথাও কালচারটার বাইরে চলে যেতে হচ্ছে, কালচারটাকে রাখতে পারছে না। তো আমার সেই রেসপেক্টেই বলা যে সবটার সঙ্গে সঙ্গে যদি সবটা রাখতে হয়, তাহলে ভারতবর্ষে আজকের দিনে খুব স্কোপ আছে এবং করছেও, তাই করা উচিত, এটা আমার মতবাদ। তুমি যে ক্ষেত্রটার সঙ্গে জড়িত, মানে খুব রুডিমেন্টারি ভাবে বলতে গেলে আবাসন, কিন্তু তুমি একটা অন্য ধরনের, মানে একটা এক্সপেরিমেন্টাল হাউজিং আমরা বলতে পারি, যার সঙ্গে ট্যুরিজমটা খুব অঙ্গাঙ্গি অঙ্গভাবে জড়িত। তুমি ওই অনুষ্ঠানে ট্যুরিজমের কথাও বলছিলে যে ভারতবর্ষের পর্যটন, বিশেষ করে পশ্চিমবঙ্গের পর্যটনের সম্ভাবনা খুবই উজ্জ্বল। তো এইটাকে কিভাবে আমরা লিভারেজ করতে পারি? ধরো তোমার যে মডেলটা নিয়েছো বাড়ির সঙ্গে, এটা সেকেন্ড হোমও শুধু নয়, তার বাইরে আরও কিছু, মানে কোথাও না কোথাও একটা ওই পর্যটন বা হসপিটালিটি ইন্ডাস্ট্রি জুড়ে আছে আর কি। তো আর কীভাবে আমরা পশ্চিমবঙ্গের যে পর্যটন সম্ভাবনা, ট্যুরিজম সম্ভাবনা, সেটাকে লিভারেজ করে নেক্সট লেভেলে যেতে পারি? এখানে আমি কখনোই বলি না যে আমি একজন রিয়েল এস্টেট ডেভেলপার, আমি লাইফস্টাইল হাউজিং করি। তো আমি যেই বাড়িটা বানাই, সেটার লোককে তার দৈনন্দিন জীবনে যে স্ট্রেস, ট্রেন, এই ভাগদৌড়, এইসবের থেকে আমার তৈরি বাড়িটায় এসে সে 2 দিন অক্সিজেন নেয়, আগামী 2 মাস আবার এই ভাগদৌড়টা করার জন্য। তো তার নিজের লাইফস্টাইলকে এনহ্যান্স করে। কোথাও গিয়ে তার শান্তিনিকেতনে আমার বাড়ি আছে, এটা বললে বাঙালির কাছে কলারটা উঁচু হয়, সেটা সিম্বল। হ্যাঁ। তো আবার আমার বাড়ি থেকে, হোটেল থেকে তো কাঞ্চনজঙ্ঘা সবাই দেখে, আমার বাড়ির বারান্দা থেকে আমি সকালে চা খাই, সামনে কাঞ্চনজঙ্ঘা থাকে, যেটা ডুয়ার্সে। তারপর আমার বাড়ির বারান্দা থেকে আমি 180 ডিগ্রিতে সমুদ্র দেখতে পাই। তো এই যে লাইফের এই যে একটা পরম আনন্দ, যেগুলো আমরা শুধু ঘুরতে গিয়ে, চা বাগান, হ্যাঁ, তারপরে কালকে রাত্রেবেলা তো আমাদের বাউন্ডারির বাইরে হাতি ঘোরাঘুরি করছিল, একটা মানে ভয়ঙ্কর সৌন্দর্য ব্যাপার আর কি, ব্যাপারটা সুন্দর কিন্তু খুব ভয়ঙ্কর। তো
তো এই রকম যে ফিল্ডগুলো লাইফের যেগুলো প্রাইসলেস, তার সঙ্গে সঙ্গে কনসেপ্ট অফ মাই লাইফস্টাইল হাউজিং ইজ মানে পান্থনিবাসের কনসেপ্টটাই হচ্ছে ইয়োর হোম ইন এ রিসর্ট। তো একটা রিসর্ট লাইক ফিলিং থাকে, যে এই রিসর্টে সমস্ত রকম সার্ভিসেসগুলো অ্যাভেলেবেল। সকালবেলা খুব বৃষ্টি পড়ছে, আজকে ঘর থেকে বেরোতে পারছি না, একটু ফোন করে বলে দিই না একটুখানি গরম গরম লুচি আর চাটা ঘরে দিয়ে যাক। নিজের বাড়ি কিন্তু আমি হোটেলে নেই, ঠিক আছে, বাড়িতেও থাকছি, হোটেলের এই সুবিধাগুলোও নেই। তারপরে সকালবেলা এই কাউকে একটা পাঠাও না, ঘরটা পরিষ্কার করে দিয়ে যাবে। একটা সেকেন্ড হোম রাখার অনেকগুলো লাইবিলিটি আছে, মানে সেকেন্ড হোম রাখার সেই লাইবিলিটিগুলোকে জিরো করে দেওয়া। হ্যাঁ, যদি কেউ ইন্ডিভিজুয়াল বাড়ি রাখে, তাকে কেয়ারটেকার রাখো, তার ট্যাক্সেশন দেখো, তাকে পাশের বাড়ির লোকের সঙ্গে কোনোদিন ঝগড়া হচ্ছে কিনা সেটা দেখো, কিছু হয়ে গেলে পরে গাড়ি নিয়ে দৌড়ো, থানা পুলিশ হয়ে গেছে, পাড়ার লোকের সঙ্গে ঝামেলা হয়েছে, লোকাল কিছু একটা করে জবরদখল হয়ে গেছে। হ্যাঁ, বা আমি যখন ঘুরতে গেলাম এসব কিছু না হলো, বাড়িটা এত আনমেনটেইনড আছে, আমাকে দুদিনের ঘুরতে গেছি 1.5 দিন ধরে বাড়ি পরিষ্কার করতে হয়েছে। তারপরে ওখান থেকে সেটা বার করো, ওখান থেকে সেটা বারো, তারপরে আবার খাওয়ার সময় গাড়ি নিয়ে গিয়ে কোথাও গিয়ে খেতেছে, কারণ আমার খাওয়ার অ্যারেঞ্জমেন্ট ওখানে নেই, গ্যাসটা রাখা নেই, কেন আমি থাকি না সব সময়। সো এরকম যে ছোটো ছোটো জিনিস কিন্তু যেগুলো অ্যাকচুয়ালি ম্যাটার্স এ লট, সেগুলোকে অ্যারেস্ট করা। আমার ড্রাইভারটা গেছে, আমার বাড়িতে থাকার জায়গা, ড্রাইভারের জন্য আবার একটা কত দূরে একটা হোটেল ভাড়া করে তাকে একটা রুম অ্যারেঞ্জ করে দিতে হয়েছে। কিন্তু এই সব কটা যে প্রোডাক্টকে আমরা আমাদের এই পান্থনিবাসে ইমপ্লিমেন্ট করি। ড্রাইভার্স অ্যাকোমোডেশন, বাড়িতে আমার মনে হয়েছে যে আমার সঙ্গে দুটো বন্ধুর ফ্যামিলি নিয়ে যাব, কিন্তু আমার বাড়িতে তো মাত্র 2টো বেডরুম বা 3টে বেডরুম, তারা থাকবে কোথায়? সো গেস্ট হাউস উইদিন দ্য কমপ্লেক্স। সো এইরকম সমস্ত কিছু প্রবলেমের সলিউশনটা বের করে সেইগুলোকে, এবং আরও শিখছি, প্রত্যেক দিন শিখছি আরও কী কী নতুন নতুন রিকোয়ারমেন্ট হতে পারে। যেমনি এখন স্টেকেশনসটা আফটার কোভিড একটা খুব বড় জিনিস হয়েছে, সেখান থেকে যেহেতু আমাদের প্রজেক্টগুলো একটু রিমোট এরিয়ায় করা, শহর থেকে দূরে, যাতে সেই শহর থেকে আবার শহরেই গিয়ে লোকে না পড়ে, ফলে হাই স্পিড ইন্টারনেট একটা বড় ইস্যু। তো আমরা হাই স্পিড ইন্টারনেট নিয়ে আসতে হয়েছে। লোকে যতই ঘুরতে যাক শহর থেকে দূরে, তাকে কিন্তু সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা দিতে হবে। সেই জন্য পাওয়ার ব্যাকআপ থেকে শুরু করে সব কিছু, প্রপার পাওয়ার ব্যাকআপ, এই সমস্ত রকম সার্ভিসেস, অ্যামিনিটিস, ফেসিলিটিস, এগুলোকে একটা জায়গায় করে একটা ক্লাব হাউস, বড় ক্লাব হাউস। কখনো মনে হতে পারে যে আমার বাড়িতে মা বাবা বা ছেলে মেয়ের জন্মদিন, অ্যানিভার্সারি, কিছু একটা আমি ওখানে গিয়ে করব, বা আমার বাড়ির কারোর একটা ডেস্টিনেশন ম্যারেজ করবো। তো ব্যাঙ্কোয়েট থেকে শুরু করে ছোটোখাটো প্রোগ্রাম, অনুষ্ঠান, যেমন ডুয়ার্সে দুর্গাপুজো নাও বিকাম এ মাইলস্টোন। মানে দেশ বিদেশ থেকে লোকেরা আসে পুজোটাকে এনজয় করার জন্য। আমার বোলপুরে যেরকম শান্তিনিকেতনের হচ্ছে ওখানে পৌষ মেলা আছে, বসন্ত উৎসব তো মানে শান্তিনিকেতনে পান্থনিবাসে বসন্ত উৎসব তো একটা মানে বিশাল ব্যাপার। তো এইরকমভাবেই যে সমস্ত ইভেন্টগুলোকে, যেমনি এই 8ই আগস্ট 22শে শ্রাবণ পান্থনিবাসে কবি প্রণাম হতে চলেছে, প্রত্যেক বছরই হয়, এবং আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানেই খ্যাতনামা শিল্পীরা সকলেই যান, এবছরও যাচ্ছেন, অনেকেই যাচ্ছেন। তো এরকম মানে এই যে একটা কমিউনিটি তৈরি করা, একটা কমিউনিটি লিভিং, যেটা নাকি লোককে তার দৈনন্দিন জীবন থেকে কোথাও গিয়ে একটা খুব আনন্দ প্রদান করে। তো সেরকমই একটা স্বপ্নের বাড়ি তৈরি করা আমার কাজ। সেই জন্য আমি বলি আমি তো স্বপ্নের ফেরিওয়ালা। মানে বুদ্ধদেব গুহর কথা বলতে গেলে যে ঘরের দরকার, বারান্দার দরকার, তুমি ঘরই দিচ্ছ তো যে ওটা একটা বারান্দার মতো, খোলা হাওয়া, ফ্রেশনেস, ফ্রেশ ব্রিজ, এইটা দিচ্ছে। একদম একদম। এই যে ধরো তুমি এতক্ষণ যে সুন্দরভাবে ব্যাখ্যাটা করলে, খুবই ইম্পর্টেন্ট কথা বলেছো, কিন্তু এটা শুনে কোথাও না কোথাও আমার একটা অন্য জিনিসও মনে হচ্ছে, একটু অন্যভাবে দেখলে, যে ধরো তুমি মাথা খাটিয়ে এই জিনিসগুলো বার করেছো, ইউ আর টু ইয়াং, তো এই যে সময়টায় তোমার উত্থানটা হয়েছে, সেই সময়ের মধ্যেই কিন্তু তুমি একটা জায়গা থেকে আজকে এই জায়গাটায় পৌঁছেছো। তার মানে কি এটাও সত্যি যে আমরা যে অনেক সময় খুব একটা স্বভাবসিদ্ধভাবেই আমাদের একটা খুব হ্যাবিট আছে টু ব্লেম এভরিথিং অন দ্য গভর্নমেন্ট, টু দ্য পলিটিক্যাল সিস্টেম, কিন্তু এই যে ধরো তুমি করেছো নিজের অ্যাপ্লিকেশন অফ মাইন্ড থেকে, অনেক সময় এটাও বলা হয় যে দ্য গভর্নমেন্ট হ্যাজ নো বিজনেস টু বি ইন বিজনেস। তো তুমি তো নিজের চেষ্টা, নিজের মাথা খাটিয়েই আজকে ধরো 0 থেকে এই জায়গাতে এসছো।
তো এটাও কি একটা মেসেজ নয় টু এন্টারপ্রেনার অ্যান্ড বিজনেসম্যান, যে ভাই তুমি যদি করতে চাও তাহলে কিন্তু তুমি বরঞ্চ, আমরা যদি হেনরি ফোর্ডের কথা মনে করি যে অ্যান এরোপ্লেন টেকস অফ অনলি এগেনস্ট দ্য উইন্ড, মানে তো ওই এগেনস্ট দ্য উইন্ডই কিন্তু তুমি এতখানি এগিয়ে গেছো, বা যেটা উড়ান বলি, স্বপ্নের উড়ান তোমার কথা, সেটা কিন্তু হয়েছে। তো এই যারা নতুন এখন এন্টারপ্রেনার হতে চাইছে, এই হতে, তাদের কাছে কি তোমার কি বার্তাটা থাকবে তোমার অভিজ্ঞতাটা থেকে? না, একদম ঠিক কথা। আমি তো প্রথমেই বললাম যে গভর্নমেন্টের কাজ কি, গভর্নমেন্টের কাজ একটা প্রপার অ্যাডমিনিস্ট্রেশন দেওয়া। ব্যবসা করা তোমার গভর্নমেন্টের কাজ নয়। গভর্নমেন্ট একটা একটা প্রপার কি বলবো, যে আইনগুলোকে ইমপ্লিমেন্ট করবে, পলিসিগুলোকে ইনফোর্স করবে। যা পলিসি বানাচ্ছে এখন, যেমন আমরা সিঙ্গেল উইন্ডো সিস্টেম শুনে আসছি, আমি অন্তত শুনে আসছি 20 বছর থেকে। একদম। তো সিঙ্গেল উইন্ডো, 91 হ্যাঁ, চলছে। তো সিঙ্গেল উইন্ডো সিস্টেম কাকে বলে আমি জানি না। সরকার দরকার নেই, বাকি নতুন করে কোনো কিছু দরকার নেই। সিঙ্গেল উইন্ডো সিস্টেম যেটা শুনে আসছে সেটা ইমপ্লিমেন্ট হোক না। সরকারের কাজ ইমপ্লিমেন্টেশনস করা, একটা প্রপার সমাজ ব্যবস্থা তৈরি করা। ব্যবসা তো আমাদের মতন এন্টারপ্রেনিয়ারদের কাজ। তো আমি আগের সরকার, তার আগের সরকার, কখনোই তো কারোর সম্বন্ধে খারাপ কিছু বলার জায়গা নেই। সরকারের কাজ, আগের সরকারের কোথাও গিয়ে তারা ফেল করেছে, এই সমাজ ব্যবস্থাটা কোথাও গিয়ে ফেল করে গেছে, সিস্টেমটা ফেল করে গেছে। লোকের মনে সেই যে একটা ভরসা, সেটা জোগাতে হয়তো তারা ব্যর্থ হয়েছে। বাকি আমার দেখুন অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে বাকি কিছু বলার আমার জায়গা নেই, আমার অত যোগ্যতাও নেই বলার। কিন্তু এখনকার সরকারের কাজ যেটা যেটা চাইছে বলতে, সেগুলো আগে যেগুলো পেন্ডিং আছে সেগুলোই যদি ইমপ্লিমেন্ট হয়ে যায় তাহলেই যথেষ্ট। সিঙ্গেল উইন্ডো সিস্টেম ইমপ্লিমেন্ট হওয়া, আমি যদি আমার ইন্ডাস্ট্রিতে বলি, অনেকদিন বহু প্রতীক্ষিতভাবে যেটা রয়েছে ইউএলসি অ্যাক্ট। হ্যাঁ, ভারতবর্ষের কোনো স্টেটে ইউএলসি নেই, আমার স্টেটে ইউএলসি অ্যাক্টটা এখনও আছে। ইউএলসি অ্যাক্টটা অ্যাবলিশ হয়ে যাওয়া, সো এগুলো যেগুলো লং পেন্ডিং আছে, এরকম কিছু হয়ে গেলে পরেই বাকি বিজনেস হাউস রয়েছে, এত বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে আমাদের কলকাতা থেকে। দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট দেয়া, যারা নাকি সারা পৃথিবীতে ব্যবসা করছে, তারা হয়তো বাংলায় কিছু সেরকম পরিবেশ পায়নি বা পাচ্ছে না, বা কিছু অসুবিধা হচ্ছে, তারা যদি আবার ফিরে আসে তাহলে যথেষ্ট। নতুন করে অনেক কিছু করতে হবে এরকম দরকার নেই। ছোট ছোট জিনিসগুলো যেগুলো পেন্ডিং আছে সেগুলোকে করে ফেললে পরে অনেকটা হয়ে যাবে। এবং আমি আছে যেটা করার কথা, ওটা কি এক্সিকিউট করা, একদম। আমরা ল এনফোর্স করব, আইনের শাসন করব, ব্যাস ওটাই দরকার। আইনের শাসনটুকুই হোক, এটা নতুন কোনো কথা নয়। ভেরি, মানে একটা মনে হয় এনসেন্ট এজ থেকে চলছে একই কথা, আইনের শাসন। তাই হোক, শাসকের আইন না হয় আইনের শাসন হোক। ফান্ডামেন্টাল প্রিন্সিপাল যেগুলো, ওগুলোরই এক্সিকিউশন দরকার। ওগুলো এক্সিকিউশন করলে পরেই সমাজের মধ্যে একটা কনফিডেন্স আসবে। আর সমাজে যখনই কনফিডেন্স আসবে, লোকজন অনেক কনফিডেন্টলি অনেক কিছু করবে। কেউ যদি মনে করে রাত্রিবেলা, আমার রাত্রিবেলা যে নিউ টাউনের রাস্তা দিয়ে রাত্রি 2টোর সময় আমি হেঁটে যাব, কিচ্ছু হয় না, কিছু হয়নি, বিগত 10 বছরে কোনো রেকর্ড নেই কিছু হয়েছে, আমি হেঁটে যাব, এই কনফিডেন্সটা থাকলে পরেই আমি বলছি, যখন বছরে এখানে 1000টা ফ্ল্যাট বিক্রি হয়, সেটা 10,000 হয়ে যাবে, কারণ এই কনফিডেন্সটা আছে। ইজ এ ভেরি সেফ জোন। আজকে দুবাই সারা পৃথিবীকে কি বুঝিয়েছে? দুবাইতে কি আছে, কি ইনফ্রাস্ট্রাকচার আছে? ওই রকম একটা 50 ডিগ্রি গরমের একটা দেশ, সেটাই বুঝিয়েছে যে হ্যাঁ, সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এখানে আইনের শাসন আছে, ইটস সেফেস্ট কান্ট্রি, ইউ কাম। এই যে সারা পৃথিবীর দিগ্গজ লোকজন দুবাইতে গিয়ে থাকছে, কেন? তারা এটা জানে যে এটা হচ্ছে একদম সেফ কান্ট্রি। এখানে আইনের পান থেকে চুন খুসলে পরেই যে আইন ভাঙছে তাকে সেটার ফল ভুগতে হবে, তা সে নেতামন্ত্রী হোক, তা সে যেই হোক। তো এইটাই যদি ইমপ্লিমেন্ট হয়, বাকি কিচ্ছু কথা, সরকার কি বাড়ি বানাবে নাকি? সরকার শুধু সমাজ ব্যবস্থাটাকে ঠিকভাবে পরিচালনা করবে আর ইনফ্রাস্ট্রাকচার করবে। এই দুটো জিনিস সরকারের কাজ। পলিসি মেকিং করা, তাকে এনফোর্স করা, পলিসি মেক করে, আর ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেওয়া, রাস্তাঘাট, জল, বিদ্যুৎ, এই সমস্ত কিছু সে তৈরি করে দেবে। এটা করতে পারলেই বাকিটা তো আমরা করে দেবো। এবং আমি যদি, আপনি যেটা একদম রাইট, ইউ আর রাইটলি সেড, যে আমি তো করেছি, এবার এটাই যদি আমার বাকি সাপোর্টটুকু থাকতো, হয়তো এটা 2x 3x হতো। ঠিক, মানে ওই ক্ষেত্রটাকেই তৈরি করে দিতে হবে। একদম,
পরিবেশ তৈরি করে দেওয়া, একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া, যাতে লোকে নির্দ্বিধায়, আমি অন্যান্য বিভিন্ন স্টেট, আমি নাম নিয়ে বলছি, আমাদের পাশে স্টেট উড়িষ্যাতে, ঝাড়খণ্ডে আমি অনেকটা সময় কাটিয়েছি, কাটাই, যাওয়া হয়, ইদানিং খুব কম যাওয়া হচ্ছে। পাশের বাড়ির লোককে চেনে না, সে কি করে জানে না, 20 বছর পাশাপাশি আছে। হ্যাঁ, বাঙালি সমাজ এটা হয় না, বাঙালিরা ভীষণ নিজেদের মধ্যে ইন্টারাক্ট করে। আমি এটা বলতে চাইছি যে কেউ কারোর ইন্টারফারেন্সের ধারে পাশে করার তার সময়ও নেই, বিকজ প্রত্যেকেই ওভার নিজেকে নিয়ে ব্যস্ত, তার প্রচুর অনেক কিছু করার আছে জীবনে। হ্যাঁ, আমি 2000 সালের ঘটনা বলি, হ্যাঁ, তখন আমাকে খুব ফ্রিকুয়েন্টলি যেতে হতো টাটায় একটা কাজে। তো আমাকে বেশ কিছুদিন যাওয়ার পর আমি যার কাছে যেতাম, সে আমাকে একটা বলে, আচ্ছা কলকাতায় তুমি থাকো, কাজ করো, আর এখানেও তুমি এসছো। তখন তো স্ক্র্যাচ থেকে আমি সেরকম কাজ করি না, কিছু মানে কাজ করার চেষ্টা করছি। তো তুমি কী ডিফারেন্স দেখতে পেলে? মানে এখানে প্রচুর ফ্যাক্টরি, প্রচুর লোক কাজ করে, একটা লোক 3 শিফটে কাজ করে, মানে তাকে ওখানে তো রাস্তার এপারে ওপারে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি থেকে বেরোচ্ছে, ওই ফ্যাক্টরিতে ঢুকে যাচ্ছে তার ডিউটি। হ্যাঁ, এছাড়া কি দেখলে? এছাড়া তুমি আমি যে পাড়ায় থাকি সেখানে ধারে পাশে কী দেখছো? আমি সেভাবে কিছু অবজার্ভ করতে পারিনি। তাহলে তুমি কেন চায়ের দোকান দেখতে পেয়েছো? না, এটা তো খেয়াল করলাম না, কালকে দেখে এসো। আমি সত্যি পরের দিন একটু ঘোরাঘুরি করলাম, কোনো চায়ের দোকান নেই। ইটস এ ভেরি স্মল সিগনিফিকেন্ট থিং, যে লোকের কাছে না সময় নেই চায়ের দোকানে গিয়ে আড্ডা মারা। সো যেখানে চা, পান, বিড়ি, সিগারেটের দোকান নেই, খুব ভালো অবজারভেশন। হ্যাঁ, নেই। এই যে কালচারটা, একটা প্রপার পজিটিভ ওয়ার্ক কালচার, হ্যাঁ, যে লোক সারাক্ষণ কাজের মধ্যে আছে, তো ওইটাতে জন্যই তো দেখুন এই যে ঝাড়খণ্ড পরে তৈরি হলো, এই যে মানে পুরো একটা এনভায়রনমেন্ট কাজের তৈরি হয়েছে, এবং তাতে যে শিল্পাঞ্চলটা যে কোথায় চলে গেছে আজকে, তো সেটা তৈরি করতে পারলেই হবে। আমাদের এখানে এই কালচারটা বন্ধ হয়ে গেলে সকালবেলা ওই মেসির ওই শটটা মারা উচিত হয়নি, এই নিয়ে 150 লোক বসে 150 কাপ চা দিয়ে নিজের ওপিনিয়ন দিয়ে যাচ্ছে, ওটা কি দরকার আছে? ওটা যার কাজ সে করুক না, আর ওপিনিয়ন দেওয়ারটাও যার কাজ সেই ওপিনিয়নটা দিক। আমার যে কাজ আমি সেই কাজটা করি, সেই এনভায়রনমেন্টটা তৈরি হলে পরে লোকে দেখুন নিজের কাজটা এত করবে, বাকিটা সত্যিই সময় পাবে না। এই যেটা আবার তুমি শুরুতে যেটা একটা উদাহরণ দিয়েছিলে, যে তোমার আমেরিকা এবং ইউকে থেকে ফিরে এসে যে ফিরতে ইচ্ছে করে, তার মধ্যে কিন্তু ওই যে কুইন্টিসেন্সিয়াল বেঙ্গলি, তার মধ্যেও কোথাও করে ওই আড্ডা, মানে এটা মানে এই নয় যে আমি সোমবার থেকে শুরু করে শুধু ওটাই করছি। আমি আড্ডা মারবো, আমি চপ মুড়ি খাবো, আমি চায়ের আড্ডায় বসবো, আমি কফি হাউসেও যাব, কিন্তু সেটা তো পার্ট অফ লাইফ, নট এভরিডে। ওটার ব্যালেন্সিংটা খুব দরকার, সারাদিন এটা করে দেওয়ার হয়ে গেলে পরে আর তাহলে কি করে হবে? আর একটাও খুব পারসেপশন আছে যে কোনো একটা, সে রাষ্ট্রই হোক, দেশই হোক, শহরই হোক, রাজ্যই হোক, তাদেরকে বড় হতে গেলে, ডেভেলপ করতে গেলে বা ডেভেলপমেন্ট স্টেজে যেতে গেলে, যে কোনোটা, আমরা চীনের উদাহরণ দেখেছি, অন্যান্য বিভিন্ন দেশে, যে অনাবাসীদের একটা বড় ভূমিকা থাকে। এই যে তুমি যে বিভিন্ন সংস্থার সঙ্গে জড়িত, যারা এই লন্ডন উৎসব করছে, আমেরিকায় করছে ফেস্টিভ্যাল, মূলত যে বং ডায়াসপোরা অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাদেরকে একটা জায়গায় এনে, তো এই যে ধরো নতুন সরকার, নতুন একটা সম্ভাবনার কথা তুমি বললে, আসার কথা, তো বাংলারও সেই লেভেলে এগিয়ে যাওয়ার জন্য এই অনাবাসীদের কি ভূমিকা থাকা উচিত বলে তুমি মনে করো, এবং কতটা সাড়া পাচ্ছই তোমার সাম্প্রতিক সফর টফরগুলো থেকে? না, খুব ভালো। এবং আমরা বাঙালিরা সারা পৃথিবীতে, অ্যাকচুয়ালি সারা পৃথিবীতে বাঙালি ব্যবসা করে না বলে, সারা পৃথিবীতে বাঙালিই ব্যবসা করে যাচ্ছে। যত টপ মোস্ট কর্পোরেটস আছে, দেখা যাবে অনেক কর্পোরেটসের, মেজরিটি অফ কর্পোরেটসের মাথায় বাঙালি লোকজন বসে আছে, বা ভারতীয়রা বসে আছে। মানে আমাদের এই বাঙালি, গুজরাটি, মারোয়ারি, এইগুলো তো ভাগ হয়ে যাই আমরা, রাদার ভারতীয়রা বসে আছে। তো তারা যদি পৃথিবীর ওই জায়েন্ট কোম্পানিগুলোকে সারা পৃথিবীতে ব্যবসা চালাতে পারে,
তাহলে তারা ব্যবসা করছে না, এটা কী করে হয়? তো তারা হয়তো প্রপার এনভায়রনমেন্টটা পায়নি বলে কখনো আজকে একটা যদি অ্যাপেলের মতো কোম্পানি সিইও যদি এবং তার 10টা বড় মাথা যদি আমাদের ভারতীয়রা হয়, অ্যাপেলের মতো একটা কোম্পানি যদি আমরা ইন্ডিয়াতে হতো, তাতেও তাদের আরও 10টা মাথা কেন, সব কটা মাথাই তো ইন্ডিয়ান হতো। তো বাঙালি করছে, এবং তারা কিন্তু বিশেষ করে ইউএসের বর্তমানে যে আইন প্রণয়ন এবং তারা সিটিজেনশিপ নিয়ে, গ্রিন কার্ড নিয়ে যেরকম তারাও নিজেদের চাপেই করছে। আমি দেখেছি ইকোনমিক্যাল যথেষ্ট চাপ, ওদের দেশের লোকজনেরাই কাজকর্ম পাচ্ছে না, তো সেই চাপেই করতে বাধ্য হচ্ছে। তো তাতে যেটা করছে, এটা ইজ ভেরি গুড বা পজিটিভ সাইন ফর ইন্ডিয়া। কারণ তারা ওই চলে যাবে ওখানে গিয়ে করব আর কিছু করব না, দেশে ফিরে আসবো না। নাও ইটস আ টাইম দে উইল বি ফোর্সড টু থিঙ্ক ফর ইন্ডিয়া, যে পরদেশে অনেক হয়েছে, ওখান থেকে ডেফিনেটলি সব করতে হবে, করো, ওখানে যা যা করার ক্রিমটা নাও রাজহাঁসের মতন, দুধে জলে মিশে গেলে দুধটা খাও, জলটা ছেড়ে দিয়ে চলে আসো। সো তারা, এবং অনেকে চেষ্টাও করছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, যে তারা এবার ভারতবর্ষের জন্য কিছু ভাবছে। আর এই স্পেশালি বাংলায় যে এনভায়রনমেন্টটা তৈরি হয়েছে, তাতে কিন্তু বাংলাতেও অনেকে প্ল্যান করছে। এটা হচ্ছে, আমি অন্তত সেই সেন্সটা, এবং আমরা দু একটা গ্লোবাল প্ল্যাটফর্মের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত, সেখানেও কিন্তু আমি দেখছি যে দ্য কান্ট্রি লাইক ইউএস, দ্য কান্ট্রি লাইক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সেখানে যারা প্রতিষ্ঠিত লোকজন আছে, দে আর থিঙ্কিং ফর বেঙ্গল। আমরাও আরেকটা এরকম তোমার মতো গ্লোবাল প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত, RadioBangla.in বলে, যেটা সারা পৃথিবীর বাঙালি যারা আছে তাদের মধ্যে রেডিওর ফরম্যাটে চলে। আমরা এই তোমার ইন্টারভিউটা ইনফ্যাক্ট ওখানে অডিও ফরম্যাট যাবে, তারাও শুনতে পাবে। তো এই প্রসঙ্গে আমি যেটা জানতে চাই, ওই যে বাঙালির ব্যবসা হয় না, এরকম একটা চিরকালীন ধারণা তৈরি হয়েছে, অথচ গোড়া থেকেও সে একেবারে দ্বারকানাথ ঠাকুর বলো, দেবেন্দ্রনাথ ঠাকুর বলো, স্যার বীরেন, স্যার RN মুখার্জি, বহু ভুরি ভুরি উদাহরণ আছে, যারা কিন্তু অ্যাকচুয়ালি ব্যবসার গোড়াপত্তন থেকে ভারতবর্ষের শিল্পের যে উত্থান সেটার গোড়ার সঙ্গে জড়িত ছিলেন। মাঝপথেও অনেক এসেছে। এখন কিন্তু আবার লোকজন বলতে শুরু করেছে যে না, বাঙালিরা আবার ব্যবসায় ফিরছে। তুমিও নিজে অসংখ্য এই ধরনের সংগঠনের সঙ্গে জড়িত, তুমি জানবে। তো এইটা কি, এটাও কি তুমি মনে করো সত্যি একটা বাঙালির ব্যবসায় ফেরা বা প্রত্যাবর্তনটা শুরু হয়েছে? সেটা হয়তো কিছুটা সার্কামস্টেন্সিয়াল কম্পালশন, যেটা তুমি খুব রাইটলি বলেছো, যে যারা বাইরে থেকে ফিরতে চাইছে তাদের একটা কোথাও না কোথাও সার্কামস্টেন্সিয়াল কম্পালশন আছে, যে সুপার স্যাচুরেটেড অন্য জায়গাগুলো, আর কিছু করতে পারবো না, কিছু করতে গেলে এখানেই আসতে হবে। তো তোমার চোখে এটা কীভাবে দেখছো, একজন উদ্যোগপতি হিসেবে এই বাঙালির ব্যবসায় ফেরাটাকে কীভাবে দেখছো? বাঙালি ব্যবসা করে না, এটা হচ্ছে কি, কোনো কোনো সময় হয়তো আজকের দিনের পৃথিবীতে যেমন হ্যাশট্যাগ ক্রিয়েট হয় কোনো একটা পার্টিকুলার জিনিস, সেটা ঠিক হোক ভুল হোক, দেখা গেল যে ঘন্টায় মধ্যে সেটা ভাইরাল হয়ে গেল, মার্কেট করা হয় ভালো কোনো একটা কথাকে। সেরকম বাঙালি ব্যবসা করে না, এটা না, আমার মনে হয় এই কথাটা মার্কেটিংটা খুব ভালো হয়েছে। আমরা যদি মুর্শিদাবাদের এক ভদ্রলোকের কথা বলি, পৃথিবীর প্রথম ব্যাংকিং সিস্টেম তার করা, সেটা হচ্ছে জগৎ শেঠ। পৃথিবীর প্রথম ব্যাংকিং সিস্টেম, ব্যাংকিং সিস্টেমটা তার আগে কারোর মাথায় আসেনি। তো বাংলা থেকে কি হয়েছে সেটার তো হিস্ট্রি ঋত্বিকদা তুমি অনেক বড় করে দিয়ে দিতে পারবে, ওটা নিয়ে আমার আলোচনা করার যোগ্যতা নেই। জানে লোকে বাংলা থেকে কি হয়েছে এবং বাঙালিরা কি করেছে। বাঙালিরাই ব্যবসা করত আর বাঙালিই ব্যবসা করত, ঠিক আছে? সেটা আমরা ওই বেহুলা লক্ষিন্দরের সময় থেকে সেই পুরাণ কাব্যেও আমরা পেয়েছি, চাঁদ সদাগর। তো তাম্রলিপ্ত বন্দরই এসে ডিঙি থেমেছিল, হ্যাঁ, তো তাম্রলিপ্ত, হ্যাঁ, তো এইসব আছে। কিন্তু হ্যাঁ, মাঝখানে কোথাও একটু ওই সিকিউর লাইফের প্রতি হয়তো বাঙালির লোকজন একটু ঝুঁকে গেছিলো। সেটা আমি বলি, সেটা হতে পারে আমাদের পারিবারিক কালচারের জন্য অনেকটা। ব্যবসা করলে পরে তার বিয়ে হচ্ছে না, অথচ যার বিয়ে হচ্ছে না তার কোম্পানিতে যে চাকরি করে তার বিয়েটা ধুমধাম করে হয়ে যাচ্ছে, হয়তো একই মেয়ের সাথে। যে মেয়ের বাবা
তার কোম্পানি মালিককে রিজেক্ট করেছিল, তার কোম্পানিতে চাকরি করা ছেলের সঙ্গে নিজের মেয়ের ওই ব্যবসা করছি বললে জিজ্ঞেস করতো আর কি করে, আর কি করে, ব্যবসা করে ঠিক আছে, সঙ্গে আর কি করে। সো এইরকম একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে এই সিকিউর লাইফস্টাইল থেকে, এবং এটা দেখুন, এটা না বাঙালির কোথাও গিয়ে এটা আজকের ব্যাধি না, এইটা একটা না খুব পুরনো, আমি যদি বলি প্রায় একটা 150 বছরের পুরনো ব্যাধি এটা। আমরা যদি বাঙালি সাহিত্য দেখি, অনেক সাহিত্য, তাতে এই যে নেগেটিভ ক্যারেক্টারটা, সেই নেগেটিভ ক্যারেক্টারটা মোস্টলি বিজনেসম্যান, ভিলেন হিসেবেই তৈরি করা, ভিলেন হিসেবে তৈরি করে। বাংলা বই, হিন্দি বই, আমরা ভারতীয় যত মুভি আছে তাতে যদি দেখি ভিলেনটা বিজনেসম্যান, বা যে একটু বিত্তশালী সে সবসময় ভিলেন, যে রিক্সা চালায়, যে চায়ের দোকান দেয়, যে কিছু করে না সে হচ্ছে হিরো, সে মানুষের কথা ভাবছে। সো কোথাও গিয়ে না একটা ন্যারেটিভ একটা লম্বা সময় ধরে সমাজের মধ্যে ইনজেক্ট করা হয়েছে, আর তারপরে কিছু পলিটিক্যাল সাপোর্টও একটা লম্বা সময় ধরে পেয়ে গেছে, সেই বক্তব্যগুলোকে আরও মানে ডিপলি এস্টাবলিশড হয়ে গেছে লাইফে। তো সেই জায়গাগুলোকে কিন্তু যদি আমরা আশা করা যায় এখন সেই জায়গাগুলো অনেকটা ডিভাইড হচ্ছে, ক্লাস এনিমি হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেটা খুব ডেট্রিমেন্টাল একদম। এবং আমি হয়তো একটু পলিটিক্যাল বক্তব্য হয়ে যাবে এটা, কেউ একটা দুটো সিরিয়ালে মুখ দেখিয়ে বুদ্ধিজীবী হয়ে গেল, তারপরে সে কি করবে জীবনে সে নিজেও জানে না, ভিক্ষে করারও তার যোগ্যতা নেই। অথচ যেই লোকটির উপরে 500 ফ্যামিলি বিগত 30 বছর ধরে লে করেছে, 500টা ফ্যামিলি, 5000 ফ্যামিলিকে যিনি সার্ভাইভ করান, সেরকম একটা লোক দেখা যাচ্ছে যে ব্যাকস্টেজে তার বসার জায়গা নেই। ঠিক। তো এই যে একটা কালচার আমাদের মধ্যে চলছে, এখানে ব্যবসায়ী মানেই হচ্ছে একটা সে ও আচ্ছা ও ব্যবসা করেন, আচ্ছা ঠিক আছে, এই উনি তো এই 4টে লাইন কবিতা লিখেছে, সেই কবিতাটা সে নিজেও মনে রাখতে পারে না, সে হয়ে গেল বুদ্ধিজীবী, সমাজে তার একটা আলাদা প্রতিষ্ঠা। তো আমি বলছি না, আমি কাউকে অসম্মান করে বলছি না, ঠিক আছে, তার সম্মান তার জায়গায় থাকবে, সে সাহিত্যিক হিসেবে সে সম্মান পাবে, যা পাওয়া উচিত পাবে। কিন্তু যেই লোকটা আলটিমেট সমাজ ব্যবস্থা চালাচ্ছে, সমাজে আলটিমেটলি রুটি রোজগার যে জোগাড় করে দিচ্ছে, তাকেও তার যোগ্য সম্মানটা সে যতক্ষণ সমাজ না দেবে, এটা সমাজের দায়িত্ব, এটা কোনো সরকার করে দিতে পারে না, এটা কেউ করে মানে হাতে করে জোর করে করিয়ে নিতে পারে না, এটা সামাজিকভাবে সামাজিক বুদ্ধি বিবেচনা চেতনা থেকে এই জিনিসটা আসতে হবে। যদি সেই লোকটা পায় তাহলে তাকে দেখে আরও 10 জন অনুপ্রাণিত হয়ে কিন্তু ব্যবসাটা করবে, তার অবস্থা দেখে বাকিরা ভয় পেয়ে যায়। তোর বাবা ও তো ব্যবসা করে বলে, আমার বাড়িতে না কালকে রাত্রেবেলা বাবা বসে আলোচনা করছিল, ওই সে রায় কাকুকে নিয়ে হেভি বাজে কথা বলছিল, রায় কাকু ব্যবসা করা মানে চুরি করে, আমি কোনোদিন ব্যবসা করবো না, আমি বাবা চাকরি করব। কোথায় চাকরি করবো? রায় কাকুর ফ্যাক্টরিতেই চাকরি করব। মানে রায় কাকু খারাপ, রায় কাকুর ফ্যাক্টরিতে চাকরি করলে সেটা ভালো। সো এই যে ন্যারেটিভগুলো তৈরি হয়েছে, এইটা থেকে বেরিয়ে আসতে হবে। এখানে আমাদের পরিবারগুলোরও কোথাও একটা বড় দায়িত্ব আছে, যে ঠিকটাকে ঠিক বলা, ভুলটাকে ভুল বলা। আমি বলছি না, তা আমি কোনো কিছু চাপিয়ে দিতে চাইছি না, ঠিকটাকে ঠিক বলা উচিত। তো সেটা হলে পরে আমাদের, এবং সেটা হচ্ছে এখন, নিশ্চয়ই হচ্ছে, না হলে এই এত স্টার্ট আপ আসছে, এত স্টার্ট আপ হচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কত দারুণ দারুণ কাজকর্ম করছে। এবং শুধু তাই নয়, এই স্টার্ট আপগুলোকেও বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে রেকগনাইজ করা হচ্ছে, যেটা কিন্তু খুব দরকার। একটা বাচ্চা ছেলে কিছু করেছে, হ্যাঁ, সেটা ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু তার এফোর্টটা একটু রেকগনিশন পেলো, হ্যাঁ তুমি খুব ভালো করেছো, এই করেছো, এইটা চলবে, বা এখানে এই লুফলস আছে, এখানে এটা আছে, এটাকে ঠিক করতে হবে, আমি তোমাকে আরও সাজেস্ট করছি, আমি তোমাকে কিছু ফ্রিতে জ্ঞান দিচ্ছি, জ্ঞানই দাও না, ফ্রিতে জ্ঞানই দাও, তার থেকে সে শিখুক। ক্রিটিসাইজ তো সবাই করতে পারে, ক্রিটিসাইজ করে কী হবে, কিন্তু এই যে তাতেও ভালো যে ক্রিটিসাইজ করতে হলেও তার নাম নিতে হচ্ছে, তাকে বলতে হচ্ছে, হোক, এই কালচারটা শুরু হয়েছে। এবং সেই জন্য কিন্তু অনেক ইয়াং ছেলেমেয়েরা এখন ওই সরকারি চাকরি থেকে নিজের মাথা ঘুরিয়ে তারা এখন ভাবছে স্টার্ট আপ করবো, ব্যবসা করব, নিজে কিছু করব। তা এইটা বিগত 5-7 বছরে খুব ভালোভাবে তৈরি হয়েছে, এবং এই এনভায়রনমেন্টটা তৈরি হলে পরে কিন্তু যথেষ্ট ভালো হবে। এই স্পিরিটের নোটেই আজকে আমরা শেষ করব, যেটা মানব বললো খুবই দামি কথা, যে ব্যবসায়ী মানে আমাদের আগে একটা দীর্ঘদিন ধরে একটা ন্যারেটিভ কোট আনকোট যেটাও বলেছে,
ঠিক কথাই বলেছে যে ন্যারেটিভ তৈরি হয়েছে ব্যবসা মানে মানে এই যে বিজনেসম্যান তারা অ্যাকচুয়ালি যে ইনভলভ উইথ ক্রিয়েশন অফ ওয়েলথ, সম্পদ সৃষ্টি করছে, যে সম্পদটা ব্যবহার হচ্ছে আবার সমাজের ডেভেলপমেন্টের কাজে। ইট ইজ মানে গ্রোয়িং রিচ বা ওয়েলথ ক্রিয়েশন, এটা কোনো অ্যাক্ট অফ ক্রাইম নয়, এটা অ্যাক্ট অফ গ্লোরি। একদম। কারণ সে একটা সমাজে সম্পদ সৃষ্টি করছে। এই নতুন পজিটিভ ন্যারেটিভটা যত বেশি করে তৈরি হবে তত কিন্তু মানবের মতো তরুণ যুবা উদ্যোগপতিরা এগিয়ে আসবে এবং আরও অনেকে ওদের দেখে এগিয়ে আসবে। আর একটা আমার মনে হচ্ছিল যে আমরা এই রোল মডেল সাকসেস স্টোরিটাকে অতভাবে তুলে ধরিনি। যত এগুলো তুলে ধরবো তত কিন্তু লোকে আরও বেশি অনুপ্রাণিত হবে। আমাদের মানে হারাতে হারাতে গিয়েও অনেক কিছু না হারানোর বাকি আছে, যেগুলো আমাদের নিজস্ব। বাঙালি বললে বাঙালি, ভারতীয় বললে ভারতীয়, অনেক কিছু আছে যেগুলোকে যদি আমরা মেলে ধরতে পারি, বা যেটা বলে যে এখনকার দিনে ওই বিটিং হিজ ওন ড্রাম হিজ আর হার, এটাও খুব জরুরি, না লোকে জানবে কি করে। তো এই জানানোটাও দেওয়া হোক এবং এই একটা আশার বাতাবরণ, সম্ভাবনার বাতাবরণের মধ্যে আমরা নেক্সট লেভেলটায় পৌঁছতে পারি, যাতে আমাদের দিকে আমরাও গর্ব করে বলতে পারি যে আমাদের বাংলা থেকে বেরিয়ে এসে একজন এরকম সারা পৃথিবী জুড়ে ব্যবসা করছেন। আমি নিশ্চিত খুব শিগগিরই আবার ওর সঙ্গে আবার একটা এরকম আড্ডা দেওয়ার বা আলাপচারিতার সুযোগ হবে। ততদিনে ওর ইনোভেটিভ আইডিয়াস থেকে আরও অনেক কিছু নতুন গল্প শোনার থাকবে। আপনারা দেখতে থাকুন, চোখ রাখুন হেডলাইন্স কলকাতা, হেডলাইন্স ত্রিপুরায়। আমাদের ত্রিপুরায় যদি থাকেন আপনারা স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন, আসামের বেশ কিছু অংশে দেখতে পাবেন। হেডলাইন্স কলকাতার ডিজিটাল চ্যানেল আছে, ইউটিউবে আছে, ডেলি হ্যান্টে আছে, এগুলো সমস্ত লাইভ। জিও টিভি প্ল্যাটফর্মে আমাদের 24/7 লাইভ। আপনারা দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন। তাহলে এটাও একটা ব্যবসায়িক মডেল, এটার একটা মাল্টিপ্লায়ার এফেক্টও আছে। আপনাদের সহযোগিতার দিকে তাকিয়ে আজকের আমাদের এই আড্ডা বা আলাপচারিতা শেষ করব। পরবর্তী দিনে মানবকে তো আবার পাবোই, মানবের মতো আরও অনেক ইন্সপায়ারিং স্টোরি আমরা তুলে ধরবো। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে। নমস্কার ঋত্বিকদা, থ্যাংক ইউ। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।